এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, ঢাকা 2023। আমরা এখানে 1 নাম্বার থেকে সলভ করা শুরু করব। আচ্ছা, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন, এখন এটা হচ্ছে লিফটটি সমবেগে উপরে উঠবে আর হচ্ছে লিফটটি সমবেগে নিচে নামে। এখানে কোনোটাই হবে না, লিফটটি জি ত্বরণে উপরে উঠে আর একটা হচ্ছে জি ত্বরণে নিচে নামে। লাস্টটা হচ্ছে আনসার 1 ঘ। কিভাবে? আমাদের খুবই বিস্তৃত ঘ লেখাটা একটু কাটি। 1 হচ্ছে ঘ। এটার কারণ হচ্ছে ধরো তুমি যখন পৃথিবী তোমাকে নিচের দিকে জি বলে টানতেছে, জি অভিকর্ষীয় ত্বরণে টানতেছে, তুমিও জি ত্বরণের নিচের দিকে নামতেছো, তখন কি হবে? তোমার হচ্ছে জি আর পৃথিবীও টানতেছে জিতে, তো একটার রেসপেক্টে আরেকটার আপেক্ষিক ত্বরণ কি হবে? 0। জি মাইনাস জি সমান হচ্ছে কত? 0। এটা হচ্ছে আপেক্ষিক ত্বরণ। যেহেতু 0 হয়ে যায় সেই জন্য লিফট দিয়ে যখন আমরা নিচের দিকে নামি তখন হঠাৎ করে শরীরটা অনেক হালকা মনে হয়। আর যদি এক্স্যাক্টলি তোমার নিচে নামার ত্বরণটা পৃথিবীর সাথে মিলে যায় তাহলে এটা 0। আর এরপর হচ্ছে 2 নম্বরে চলে যায়। এখানে এই একে কোনো সমবেগের কোনো কাজ নেই। এটা হচ্ছে চাঁদের অভিকর্ষিত ত্বরণ পৃথিবীর 1/6 গুণ। পৃথিবীর পৃষ্ঠ কোনো বস্তুর ভর 660 কেজি হলে চাঁদের বস্তুটির ভর কত? এখন আমাদের যদি বস্তুটা অভিকর্ষিত ত্বরণ 1/6 হয় তাহলে তার ভরও সেম হবে, কিন্তু ভর কখনো চেঞ্জ হয় না। এটা যদি আমাদের কি হইতো, ওজন জিজ্ঞেস করতো, তাহলে আমরা 1/6 দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম, কারণ ভর কখনো চেঞ্জ হয় না। আনসার হবে কত? গ, অর্থাৎ 60 কেজি। ভর একটি মৌলিক রাশি যেটা কখনোই চেঞ্জ হয় না। 3 নাম্বার, ইয়ং এর গুণাঙ্কের মাত্রা সমীকরণটা নির্ণয় করো। তো ইয়ংস মডুলাস মানে ফার্স্টে কি আসে আমরা সেটা একটু দেখি। ইয়ংস মডুলাস মানে হচ্ছে পিডন বাই, আমি এটা মুখস্থ রাখা হচ্ছে পি বাই ভি। তো এখন পিডন এর ফর্মুলাটা কি? এফ বাই এ ডিভাইডেড বাই আমাদের বিকৃতি হচ্ছে কি স্মল এল বাই এল। তো এখন দেখো আমাদের লবের যেটা হর থাকে সেটা চলে যায় মেন হরে, এফ বাই এ। আবার হরের যেটা হর থাকে, এই নিচের এই পুরাটা একটা হর, হরের এটা হর, হরের হর লবে যাবে, এটা হর থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে ভ্যালুগুলো বসাই একটা একটি করে, ইউনিটগুলো বসাই। মাত্রাতে যাইতে হলে আমাদের ইউনিট দিয়ে আগে টেস্ট করতে হবে। তো আমরা কি জানি, ফোর্স মানে হচ্ছে নিউটন। আবার ফোর্সকে যদি আচ্ছা নিউটনই রাখি, তারপর হচ্ছে এল মানে হচ্ছে লেংথ। একটা জিনিস করো, দেখো এই এল বাই এল, এটাও মিটার কিউব, এটাও মিটার হবে, এটাও মিটার হবে, কারণ এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য আর স্মল এল মানে হচ্ছে যতটুকু চেঞ্জ হয়েছে, দুটোটাই একক হচ্ছে মিটারে। তাহলে এখন দুইটার একক মিটার মিটার কাটা, এগুলো আনতেছি না আমি। তো এইখানে আলটিমেটলি কিছুই নেই, 1 দিয়ে দিই, এটা দেওয়া উচিত, দরকার নেই। এখন এমানি হচ্ছে যেটা বাকি আছে সেটা হচ্ছে কি ক্ষেত্রফল, দ্যাট মিনস এম স্কোয়ার। তাহলে আমরা কি পাইলাম? নিউটন পার মিটার স্কোয়ার, এটার ইউনিটটা। ঠিক আছে, এখন ঝামেলা হইতেছে আমাদের নিউটন এইটাকে মাত্রায় যদি নিতে হয় নিউটনকে আরও ভাঙতে হবে। নিউটন হচ্ছে ফোর্স মানে হচ্ছে কি এম এ না, তো এম মানে হচ্ছে কেজি, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই এম মানে হচ্ছে ভর হচ্ছে কেজি, আর এম মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর নিচে হচ্ছে কি আছে? মিটার আছে। তা আমাদের এককগুলো একটু ভাঙি, এগুলো অনেক দ্রুত করা যায়, আমি একটু ভেঙে ভেঙে করেছি। কেজি মিটার এস ইনভার্স 2 ডিভাইডেড বাই এম, এখানে সরি এটা মিটার স্কোয়ার হবে। তো এখন আমাদের উপরে নিচে একটা একটা মিটার কেটে দাও, তাহলে হচ্ছে কেজি এস ইনভার্স 2, নিচে একটা এম থাকতেছে, তাহলে এমটাকে উপরে তুললে কি ইনভার্স 1। এখন মাত্রা সমীকরণে যদি যাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে? কেজি মানে হচ্ছে আমাদের কি মাস, ক্যাপিটাল এম, যখন মাত্রা চাইবে কোনটা দিয়ে কি বোঝাই সেটা লিখতে হবে। ক্যাপিটাল এম, এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে টাইম মানে হচ্ছে কি টি ইনভার্স 2, তারপর হচ্ছে এম মানে হচ্ছে যে কি লেংথ, মিটার দিয়ে বোঝাচ্ছে লেংথ বা দৈর্ঘ্য, এল ইনভার্স 1। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, দ্যাট মিনস আমাদের আনসার হচ্ছে কি আনসার হচ্ছে গ। আচ্ছা, এখন 4 নাম্বারটা দেখো, 100 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 2 ভাগে কাটা হলো, প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক নির্ণয়, ধ্রুবক কত? তাহলে দেখো আমাদের যে স্প্রিংটা ছিল সেটা দৈর্ঘ্য 2 ভাগে ভাগ করা হয়েছে, আর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে প্রত্যেকের স্প্রিং ধ্রুবক ডাবল হবে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের হচ্ছে তাহলে 200 করে চলে যাবে। আনসার কত? 200 নিউটন পার মিটার।
এখন ধরো কথার কথা এটা তো ইজি দিছে, অর্ধেক করছে ডাবল হয়ে যাবে। বাট যদি দুইটা পার্ট সমানভাবে ভাগ না করে, ধরো এটা টোটাল লেংথ হচ্ছে টোটাল কত, যাই হোক এটা টোটাল এল লেংথ, এটাকে ভাগ করছে হচ্ছে একটাতে দিছে হচ্ছে L/5, আর একটাতে দিছে হচ্ছে কত, এটাকে ধরো ভাগ করছে হচ্ছে 5:3 অনুপাতে। টোটাল ভাগ, তাহলে টোটাল এল মানে কত 8, তাহলে আমাদের একটা পার্ট ভাঙছে হচ্ছে কত 8/5 L এ, আর একটা পার্ট ভাঙছে হচ্ছে কত 3/8 L এ। এখন এইখানের মধ্যে দেখো আমরা কি বলছিলাম, লেংথ যা হবে তার উল্টা ভাগ হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্টটা বাড়বে বা চেঞ্জ হবে। তাহলে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট এই যেটা কি 8/5 L হয়েছে, সেটার স্প্রিং কনস্ট্যান্ট হবে কত 8/5 K, ওই যে আগের ক্যাটা তার সাথে জাস্ট কতটুকু হয়েছে পরে সেই রেশিওটা দ্বারা উল্টে দিবা। তো এখন আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই। 5 নাম্বারটাতে কি বলছে দেখো, আমাদের সূর্য থেকে কোনো গ্রহের দূরত্ব কমে গেলে গ্রহটির পর্যায়কাল কি হবে, কমে যাবে, বেড়ে যাবে, স্থির থাকবে, অসীম হবে। এখন আমরা একটা জিনিস পড়ছি, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। সূর্য থেকে কোনো গ্রহের গড় দূরত্ব গড় দূরত্বের কি ঘন কার সমানুপাতিক হয়, আমাদের পর্যায়কালের অর্থাৎ রোটেশনের যে টাইম, ঘূর্ণনের যে টাইম, সেটার বর্গের সমানুপাতিক হয়। পর্যায়কালের সাথে আমাদের এই গড় দূরত্বের রিলেশনটা কেপলারের সূত্র মাফিক কি হয়, সমানুপাতিক হয়। তাহলে গড় দূরত্ব কমে গেলে আমাদের পর্যায়কাল কমে যাবে। এটা হচ্ছে ক, 5 ক। এবার আসি হচ্ছে আমরা 6 নম্বরে, স্থির তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি। তা আমরা হচ্ছে দেখো পিবি ভার্সেস কি, পিবি বনাম চাপ লেখচিত্র আঁকতে হবে। তা আমরা কি দেখছিলাম, এই যে পিবি টার্মটা কোথায় আসে, পিবি টার্মটা আসে হচ্ছে বয়েলের সূত্রে, P1 V1 সমান হচ্ছে কত P2 V2। তার মানে হচ্ছে কি, তোমার প্রেসার যখন P1 এবং ওইটার সাথে সাথে যখন আয়তন V1 হবে, তাদের গুণফল যা হবে, তারপর তুমি যদি P1 থেকে চেঞ্জ করে P2 বানাও, তাহলে সাথে সাথে কি চেঞ্জ হবে, এমনভাবে V2টা চেঞ্জ হবে, এদের গুণফলও ঘুরে ফিরে সেমই হবে। দ্যাট মিনস তোমার প্রেসার আর ভলিউম অল টাইম যতই চেঞ্জ করো না কেন, তাদের দুইটার গুণফল অল টাইম একটা ফিক্সড ভ্যালু কে দিবে। তার মানে আমরা কি বুঝলাম, P1 V1 P2 V2 P3 V3 P4 P4 এগুলো সবসময় একটা কনস্ট্যান্ট মান হয়, এগুলো কখনোই কি হয় না, চেঞ্জ হয় না। বাট এতটুকু বুঝতেছি P1 চেঞ্জ করলে V1 চেঞ্জ হয়। তারপর হচ্ছে ধরো P1 কে চেঞ্জ করে আমি কি বানাইছি, P2 বানাইছি, তাহলে V1 চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, V2 হচ্ছে। এখন রিলেশনটা কি ধরনের, ব্যস্তানুপাতিক। এটা তোমরা রিলেশনটা যদি পড়ো তাহলে দেখবা। আমাদের তো এখানে গ্রাফগুলো হচ্ছে কিরকম, আমাদের পিভিকে রাখছে হচ্ছে ওয়াই বরাবর, আর এদিক বরাবর কাকে রাখছে পিকে। তো পি আমি যতই চেঞ্জ করি না কেন, প্রেশারকে আমরা যতই চেঞ্জ করি না কেন, আমাদের পিভি সবসময় কি থাকবে, ফিক্স থাকবে, একই থাকবে। তাহলে আনসার হচ্ছে কোনটা, গ। তো কিন্তু আরো কয়েকটা গ্রাফ দেখাই, গ্রাফটা অনেকভাবে আসতে পারে। সেটা হচ্ছে কিরকম, আমাদের হচ্ছে ধরো এটা হচ্ছে কি পি, এদিকে হচ্ছে ভি। আমরা কি বলছি, বয়লারের সূত্র মাফিক একটা আরেকটার ব্যস্তানুপাতিক, একটা ব্যস্তানুপাতিক গ্রাফ হয় এইভাবে, একটু নিচের দিকে যাবে এবং কার্ভ হয়ে যাবে, একটু বক্রভাবে যাবে। সেম ভাবে যদি তুমি পিকে এদিক বরাবর রাখো, ভিকে বরাবর রাখো, সেম, যেহেতু সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, এভাবে যাবে, একই রকম গ্রাফ। এইবার হচ্ছে ধরো তুমি বললা এখানে হচ্ছে পিএসএ, এখানে ভি রাখলে কি হবে, ভি রাখলাম, পিভি, তো পিভি সেম আগের মতোই, ওই যে সবসময় কি হবে, এমনভাবে অ্যাডজাস্ট হবে, P1 কে P2 বানাইলে অটোমেটিক V1টা চেঞ্জ হয়ে V2 হয়ে যাবে এবং মাল্টিপ্লিকেশনটা ইকুয়াল হবে। তো মানে গুণটা কি হবে, দুটারই সেম হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, পিভি ফিক্সড সেম। এখন দেখো 7 নাম্বারটা কি বলছে, কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় যখন কি আর সমান হচ্ছে R0। এখন এইখান থেকে একটু যাওয়ার আগে আমরা একটু গ্রাফটা দেখি। গ্রাফটাতে কি আছে, অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের একটা কি আছে, গ্রাফ আছে। এই গ্রাফটা এইভাবে আসছে, বেসিক্যালি এইভাবে গিয়ে এইভাবে উঠছে। এই নিচে যখন থাকবে, দেখো এটা হচ্ছে আর, এই বরাবর আমরা আর বসেছি, এই বরাবর আমাদের হচ্ছে আকর্ষণ ফোর্স, আকর্ষণ শক্তি। তো এটার মানে বোঝাচ্ছে এই দুটা অ্যাটমের মধ্যে যেই গ্যাপটা আছে, এই গ্যাপটা যতই কমতে থাকবে, এরা যতই নিকটবর্তী আসতে থাকবে, দেখো এদের ফোর্সটা আস্তে আস্তে কি হবে, নিচের দিকে নামতে থাকবে। এই নিচের দিকের ফোর্স, এটা হচ্ছে আকর্ষণধর্মী ফোর্স, আর উপরের দিকে চলে গেলে সেটা হচ্ছে কি বিকর্ষণধর্মী ফোর্স। তাহলে আমরা কি বুঝতেছি, দেখো
যখন তাদের দূরত্ব আর এর মান কমতে কমতে মানে আর বরাবর কমতে থাকবে তখন এই শক্তিটা বাড়তে থাকবে। কোনটা? ফোর্স কি নিচের দিকে মাইনাস না, তো নিচের দিকে বেশি যাচ্ছে, দ্যাট মিনস আকর্ষণ বাড়তেছে। এরপর এমন একটা ফোর্স, এমন একটা দূরত্ব আসবে, মাঝখানের ডিস্টেন্স এই আরটাকে কমাইতে কমাইতে আর নটে আসছে। এখানে আসলে কি হয় দেখো, জিরোতে পড়ছে না, এই ফোর্সটা উপরে জানে নিচেও জানে, কোথায়? এখানে পড়ছে। আকর্ষণও না বিকর্ষণও না। কিন্তু যখন আর নট এর ভিতরে যাওয়া শুরু করবে তখন বিকর্ষণ হওয়া শুরু করবে। এই গ্রাফটা উপরের দিকে ওঠা শুরু করছে। কারণ আমরা বলতে পারি আর নট এমন একটা সাম্যাবস্থান যেখানে যে দূরত্বটা মানে এটা কাছে আস্তে 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 এমন একটা জায়গায় আসবে যখন আসলে তারা আকর্ষণও করবে না বিকর্ষণও করবে না, জিরো ফোর্স। বাট এর চেয়ে ভিতরে ঢুকতে চাইলে বিকর্ষণ শুরু হবে, এর চেয়ে বাইরে চলে গেলে এই আকর্ষণের লাইনটা দেখা যাবে। তা এখন আমাদের কি হয়েছে এখানে, নিট বল শূন্য, দ্যাট মিনস আকর্ষণ বল থাকবে না বিকর্ষণ বল থাকবে না, সেটা হচ্ছে কি ক, 7 ক। তারপরে দেখো 8 নাম্বারটা কি বলছে। 8 নাম্বারটা বলতেছে হচ্ছে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 mm² এবং অসহবর এত, তাহলে অসহপীড়ন কত? তো অসহবর দিয়ে দিলে অসহপীড়নের ফর্মুলা হচ্ছে আমাদের নর্মালি পি সমান কি হয়, অসহপীড়ন পি সমান হচ্ছে কত, F/A। অসহ ভার দেয়া আছে, ডিরেক্ট ভার মানে কি ওজনটা, মানে বলটা দিয়ে দিছে ওজন, তাহলে এখন একটা বসাই দাও 100। এখন দেখো ভারটা কি এককে দেওয়া আছে, কেজি তা না, এখন এটাকে কিছু কনভার্ট করতে হবে। তো ভার এত কেজির জন্য যে ওজনটা হয় সেটা 9.8 ডিভাইডেড বাই 2 m²। দেখো আমাদের এখান থেকে ইউনিটগুলো কিসে দিয়েছে, নিউটন পার মিটার স্কোয়ার। তো এসআই ইউনিটে, তো আমাদের এখানে ক্ষেত্রফলটা কিসে আছে 2 mm², এটাকে কিসে কনভার্ট করতে হবে, অবশ্যই এসআই এককে কনভার্ট করতে হবে, দ্যাট মিনস মিলিমিটার স্কোয়ার, এটাকে মিটারে নিতে হবে, দৈর্ঘ্যের এসআই একক মিটার। তাহলে 2 mm² একটা এম থেকে যদি মিটারে যাইতে হয় কত দিয়ে মাল্টিপ্লাই গুণ করতে হবে, tan ইনভার্স 3, মিলি মানে হচ্ছে tan ইনভার্স 3। তো এখন দেখো তো মিলিমিটার স্কয়ার মানে কয়টা মিলিমিটার আছে এখানে, 2টা মিলিমিটার। তো একটা মিলিমিটারের জন্য tan ইনভার্স 3 হলে দুইটার জন্য কত, tan ইনভার্স 3 * tan ইনভার্স 3, দ্যাট মিনস tan ইনভার্স 6 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা m² চলে যাবে। তো এখন ক্যালকুলেশন করো কত আসে, তাহলে হচ্ছে 4.9 × 10⁸ অর্থাৎ খ নাম্বার। আমাদের আনসার হবে কত, খ। এখন হচ্ছে আমাদের 9 নাম্বারটা, বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মানে হচ্ছে তুমি জাস্ট কি করতে পারবা, অদল বদল করতে পারবা। সেটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ, দুটি ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন। এটা হচ্ছে 1 আর 2। কিভাবে দেখো, আমাদের হচ্ছে বিনিময় সূত্র a ভেক্টর প্লাস b ভেক্টর সমান কি লেখা যায়, b ভেক্টর প্লাস a ভেক্টর লেখা যায়। যোগের জন্য আগে পরে লিখতে সমস্যা নেই, দ্যাট মিনস যোগ হচ্ছে বিনিময় সূত্র মানে। তারপর হচ্ছে ডট গুণন, তাহলে ডট গুণনটা দেখো কি করা যায়, a ডট b লিখা, a ডট b সমান কি লিখা যাবে, b ডট a লিখা যাবে, বাট a ক্রস b সমান কি লিখা যাবে না, নট ইকুয়াল b ক্রস a। এটার কারণ হচ্ছে তুমি ক্রস মানে আসলে একটা, তুমি বোতলের ঢাকনাকে ঘুরাও, ক্রস গুণন মানে কি বোঝায়, কোনো একটা ভেক্টর যেটা আসলে ঘূর্ণন তৈরি করে। তুমি একটা বোতলের ঢাকনাকে যদি একদিকে ঘুরাও তাহলে সেটা নিচের দিকে বা নিচের দিকে গেল, আর তার উল্টা দিকে ঘুরালে ঢাকনাটা কোন দিক দিয়ে যাবে, উপরের দিকে। সেজন্য a ক্রস b মানে বোঝাচ্ছে a থেকে b এর দিকে ঘুরাচ্ছ। তাহলে ধরে নাও যে মানে তুমি হচ্ছে ঢাকনাটাকে বাম থেকে ডানে ঘুরাচ্ছ, তাহলে সেটা নিচের দিকে যাচ্ছে। কিন্তু এখন বি থেকে এ মানে কি, ডান থেকে বামে, তাহলে উপরের দিকে যাবে, দুইটা কি হবে না, ইকুয়াল হবে না। তা আমাদের হচ্ছে এখান থেকে আনসার পেলাম হচ্ছে কত, ক। এরপরটা তো চলে যায়, আমাদের কি বলে দিচ্ছে দেখো, এ ভেক্টরের মান মডুলাস অফ এ ভেক্টর এন্ড মডুলাস অফ বি ভেক্টর সমান হচ্ছে কত, 3। প্রত্যেকে 3 করে আছে, তাহলে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে এ ক্রস বি ভেক্টর সমান কত, এ ক্রস বি ভেক্টর মডুলাস মানে কি, শুধু মানটা নিতে হবে। নরমালি এ ক্রস বি ভেক্টর মানে কি আসে, এ বি সাইন থিটা, দ্যাট মিনস এর মান বি এর মান এবং কি সাইন থিটা, পাশে একটা ইটা আসতো যখন শুধু এ ক্রস বি বলতো, জাস্ট মডুলাস বলে দেওয়ার কারণে ইটাটা বাদ, এই যে ইটাটা বাদ দিয়ে দিচ্ছে কারণ শুধু মাচাইছে, ইটা মানে দিক বুঝায়। তো এখন আমাদের মানগুলো বসাই দিই। আমাদের এই ভেক্টরটার মান চাইছে, তাহলে হচ্ছে এখানে 3 আর এও 3 বিও 3 মানগুলো দিছে, মডুলাস অফ এ ভেক্টর আর মডুলাস অফ বি ভেক্টর মানে হচ্ছে মান, তাহলে 3 দিলাম, লাস্ট হচ্ছে কত, সাইন থিটা। তার আনসার হচ্ছে কত, 9 সাইন থিটা। এরপর হচ্ছে, তাহলে আমরা এটা একটু দাগাই দিই, এটা হচ্ছে কত, খ।
11টা বলছে বস্তুর গতি জড়তা নিচের কোনটির সমানুপাতিক। তাহলে আমরা গতি জড়তা মানে হচ্ছে আমাদের ভরের সমানুপাতিক। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে বস্তুর গতি জড়তা দুই ধরনের, কৌণিক হতে পারে, আমাদের সেটা হচ্ছে রৈখিক হতে পারে। রৈখিক গতি জড়তা মানে আসলে কি বোঝায়, জড়তা মানে এম, এম যত বেশি হবে তার জড়তা বেশি হবে। আর কৌণিকের বেলায় আই সমান হচ্ছে কত, এম আর স্কয়ার। কৌণিকের জড়তাকে বলা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামকটা কার কার সমানুপাতিক দেখো তো, আমাদের ভরের সমানুপাতিক এবং এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের কার সমানুপাতিক, ভরের সমানুপাতিক। এবার হচ্ছে বলের ঘাত দ্বারা বোঝায় জড়তা, টর্ক হবে না। তারপর হচ্ছে আমাদের বলের ঘাত মানে হচ্ছে কি এফ ইন্টু টি। তাহলে কি বলা যায়, টর্ক হবে না, জড়তার ভ্রামক হবে না, রৈখিক ভরবেগের পরিবর্তন। ওকে, এটা আসলে কোথা থেকে আসছে, ওই আমাদের কি হয় এফ সমান এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি না, ফোর্স সমান এটা লেখা যাচ্ছে না, আমাদের যেই নিউটনের দ্বিতীয় সূত্র আছে এখানে কোনাকুনি গুণ করো, এফ টি ইকুয়াল হচ্ছে কত, এম ভি মাইনাস এম ইউ। আমাদের বলের ঘাত সমান চলে আসলো এফ ইন্টু টি সমান ভরবেগের পরিবর্তনের হার। শেষ। তাহলে আমরা কি বলতে পারতেছি, তাহলে হচ্ছে ঘর্ষণ বল ও বস্তুর ব্যাগের মধ্যবর্তী কোণ কত। বস্তুর ব্যাগের মধ্যবর্তী কোণ অল টাইম কত হয়, এটা গ হয় 90 ডিগ্রি। সরি একটু ভুল হয়েছে, ঘর্ষণ বল সবসময় এটা হচ্ছে পাই, সরি এটা হবে পাই তার 13। ধরো কথা একটা বস্তু আছে তোমার একটা সারফেসের উপর, এই সারফেসের উপর একে যখন আমি এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে এর ব্যাগ কোন দিক দিয়ে, এদিকে না, এর ব্যাগটা, এখন বস্তুর ব্যাগ এদিক দিয়ে, এখন ঘর্ষণ বলটা কোন দিক দিয়ে, ঘর্ষণ সবসময় বস্তু যেদিকে মুভ করবে তার উল্টা দিয়ে ঘর্ষণটা কাজ করে, এফ কে ঘর্ষণ বল। এখন আদার ঘর্ষণ বল আর তার গতি দুদিকে তার ব্যাগটা ভিন্ন দিকে থাকে, তাহলে মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে কত, একটা এদিকে চলে গেছে আর একটা এদিকে চলে গেছে, তাহলে মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি বা পাই। তাহলে হচ্ছে শুষ্ক ও সিক্ত বাহক হাইগ্রোমিটার থার্মোমিটার দুটির পার্থক্য হঠাৎ কমতে থাকলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে, এটাও ঠিক। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটাও ঠিক। তারপর হচ্ছে আবহাওয়া শুষ্ক থাকবে, এটা ঠিক না। তার মানে আমাদের 1 ও 2 হচ্ছে সঠিক। এবার হচ্ছে আমাদের পরের ম্যাথটা। এবার দেখো আমাদের হচ্ছে 15 নাম্বারটা কি হবে, পনেরো নাম্বার কি বলছে, কোনো আদর্শ গ্যাসে 3টি অণুর ব্যাগ 15 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। ভালো, গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে গড় বেগ, গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ 3টি গুরুত্বপূর্ণ রাশি। এখন দেখো মূল গড় বর্গবেগের মান হলো, এখন পরীক্ষায় আমাদেরকে বেসিক্যালি এই টাইপের ম্যাথ যখন আমাকে মূল গড় বর্গবেগের কথা বলে, দ্যাট মিনস CRMS বলে, এটার ফর্মুলা হয়তো তোমরা শিখছো, সেটা হচ্ছে কি √3RT/m, 3RT, সরি এটা RT হবে, RT/m। তা এখন আমাদের এখানে ফর্মুলা এটা অ্যাপ্লাই করা যাবে না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না কেন, কারণ এখানে হচ্ছে আমাদের ডিরেক্টলি গ্যাসের তাপমাত্রা বলে নাই, তারপর তার মাস, গ্যাসের তাপমাত্রাটা বলে দিলে আমরা বের করতে পারতাম, বাট এখানে আমাদেরকে করতে হবে অন্যভাবে। এটার নাম যা দেখতেছো মূল গড় বর্গবেগ, সেটা দিয়ে করতে হবে, এটার নাম মাফিক কাজ করতে হবে। তাহলে আরেকবার বলি, যদি আমাদের টেম্পারেচার থাকে তাহলে ফর্মুলা হবে এটা, কয়টা আছে কার ব্যাগ কত এটা দেওয়ার দরকার নাই, কিন্তু যদি আমাকে কয়েকটা অণুর কি বলে দেয়, আলাদা আলাদা ব্যাগ বলে দেয়, তখন আমরা কি করব, ফার্স্টে বর্গ করব, তারপর গড় করব, তারপর আবার বর্গমূল করব। এখন করে দেখো RMS সমান হচ্ছে √r, দেখো মূল মানে কি, অণুগুলোর মূল মানে হচ্ছে একদম লাস্টে সবার শেষে বর্গমূল করা হবে, তারপর হচ্ছে গড় করা হবে, মাঝখানে কি আছে গড় না, তার মানে কি ইন্টারমিডিয়েট 2 নাম্বার। আমাদের হচ্ছে লাস্ট একদম 3 নাম্বার কাজ হচ্ছে বর্গমূল করা, 2 নাম্বার কাজ হচ্ছে কি গড় করা। কাদের গড়, বর্গগুলার বর্গ ব্যাগ। তো বর্গ কাকে কাকে করতে হবে, 15 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 25 স্কয়ার ডিভাইডেড বাই গড় করবো। এখন এই বর্গগুলাকে কি করব, গড় করব, তাহলে 3। তাহলে আমরা কি করলাম, বর্গ করলাম, গড় করলাম, আবার শেষে বর্গমূল করলাম, যার নাম এটা কি দিছে মূল গড় বর্গবেগ। ওকে, এখন আমি ক্যালকুলেটরের মানটা একটু বসাই, তাহলে হচ্ছে 20.412, 20.41, আনসার হচ্ছে কত, 2 নম্বরটা। এখন আমাদের পরের পার্টটা একটু ট্রিকি, আমাদের হচ্ছে লাস্টেরটা বের করছি,
আমাদের একটু আগে যেটা করছি সেটা হচ্ছে কি সি স্কোয়ারকে বর্গ করে বর্গমূল করছি। এখন কথা হচ্ছে আমরা এরপর কি করবো, এখন দেখো আমাদের কি কি লাগবে, তিনটা রেশিও বের করতে হলে এখন সি স্কোয়ারটা লাগবে। তো আমাদের দেখো সি স্কোয়ারের বর্গমূলটা পাইছি, সি বার স্কোয়ারের বর্গমূলটা একটু আগে পাইছি, এই যেটা সিআরএমএস, এটা হচ্ছে কি আলটিমেটলি সি বার স্কোয়ার রুট বার। আমাদের কি করতে হয়েছে, ফার্স্টে স্কোয়ার করতে হয়েছে, তারপর হচ্ছে বার মানে হচ্ছে বর্গমূল গড় করতে হয়েছে, তারপর হচ্ছে লাস্টে বর্গমূল করতে হয়েছে, এটা পাইছি। আর আরেকটা লাগবে কি, এটার রোড মুক্তটা লাগবে, দ্যাট মিনস হোল স্কোয়ার করে ফেলবো আগের ভ্যালুটা করি, আনসার স্কোয়ার দ্যাট মিনস কত আমাদের হচ্ছে 416 দশমিক কত সামথিং 667। তাহলে আমাদের সি স্কোয়ার বার সমান 416.67। এখন দেখো শুধুমাত্র সি বার বের করতে হবে, সি বার মানে হচ্ছে নর্মাল গড়, কি কার কার গড় 15, 20, 25 যে তিনটা ছিল ওই তিনটার 15 যোগ 20 যোগ 25 ডিভাইড বাই 3 দ্যাট মিনস হচ্ছে 20, জাস্ট 20। তাহলে আমাদের সি বার হচ্ছে 20, সি বার ইস টু সি স্কোয়ার বার ইস টু সি স্কোয়ার বার রুট, সবগুলো ভ্যালু একটু একটু করে বসে, 20 ইস টু 416.67 ইস টু কত 20.41। সবগুলোর রেশিও কত কত আসে ওরা দেখি, সবগুলোকে 20 দ্বারা ভাগ করে, তাহলে ফার্স্টারটা হচ্ছে আমাদের 20.83 ইস টু এরপরটা 1 পয়েন্ট সামথিং হবে আর কি, তাহলে 20.41 ভাগ 20, তাহলে কত আসলো 1.02, এই দ্যাট মিনস ফার্স্টারটা চলে আসছে। এখন দেখো 17 নাম্বারটাতে কি বলছে, সরল ছন্দিত স্পন্দন বিশিষ্ট কোনো কণার বারবার স্পন্দিত হওয়ার কারণ, এটা হবে একটা গতি জড়তা আর একটা হচ্ছে প্রত্যয়নী বল। এটা কিভাবে, ধরো কথা হয়তো একটা পেন্ডুলামের কথা চিন্তা করো, পেন্ডুলাম কি করতেছে এদিক থেকে এদিকে স্পন্দিত হবে, এটা তার হচ্ছে সাম্যাবস্থান, এইখানে হচ্ছে তার মানে সে ব্যালেন্স করে রাখে আর কি, ব্যালেন্স অবস্থায় ছিল, তুমি এদিক দিয়ে তুলে ববটাকে ছেড়ে দিছো, মানে একটা ভরকে একটা দড়ির সাথে লাগানো ভর এখান এতটুকু তুলে ছেড়ে দিচ্ছে, তো এটা কি এদিক দিয়ে ফ্লাকচুয়েট করবে বা আপ ডাউন করবে। এখন একটা জিনিস খেয়াল করো, এদিক দিয়ে যখন তুলছো তো এটা মানে স্পন্দিত হওয়া কেন শুরু করছে, কারণ এর ভেতর তুমি এদিকে যে টানছো একটা বিভব শক্তি বা প্রত্যয়নী বল তৈরি হয়েছে, প্রত্যয়নী মানে বাধা দানকারী, সে আগের জায়গায় ব্যাক যাইতে চাইতেছে। তো এখন খেয়াল করো আগের জায়গায় ব্যাক গেল ভালো কথা, এখানে আসলো, সে কি এখন এখানে সে থামবে না, থামতে পারবে না, সে থামতে পারবে না, কেন ওই যে উপর থেকে পড়ার কারণে এখানে যে তার মধ্যে একটা কি সঞ্চার হয়েছে, গতি সঞ্চার হয়েছে, তো গতির কারণে সে আর সাম্যাবস্থায় এসে থামতে পারবে না, সে ওদিকে যাইতে থাকবে। তো গতির কারণে যখন কোনো কিছু থামতে পারে না এই তখন সেটাকে অন্যদিকে মুভ করা শুরু করে, তখন আমরা সেটা কি বলি গতি জড়তা বলি। সেম ভাবে যখন এখানে আসবে, এখান থেকে এসেও সে আবার যখন এখানে এসে সে কিন্তু স্থির হয়ে যাবে, তো স্থির হওয়ার পর আবার ব্যাক করবে কিভাবে, সেম ভাবে কি তার এখানে এসে যে বিভব শক্তি কিংবা প্রত্যয়নী বল বাধাদানকারী বল ভেতর থেকে ক্রিয়েট হচ্ছে, সেটার কারণে সে আবার নিচের দিকে পড়তে থাকবে। তো এইভাবে আবার হচ্ছে প্রত্যয়নী বল বা তার ভিতরে জমা হওয়া যে বাধাদানকারী বল, ওইটার কারণে সে আগের জায়গায় অর্থাৎ এই মাঝখানে এই পজিশনটাতে ব্যাক আসতে চায়, আর এই পজিশনে যখন আসে তখন আবার গতি জড়তার কারণে উল্টা দিকে চলে যায়, মানে আরো বেশি এদিকে চলে যায়, এইভাবে সে আলটিমেটলি ফ্লাকচুয়েট করতে থাকবে। আর স্থিতি জড়তা হচ্ছে তোমার হচ্ছে স্থির ছিল হঠাৎ করে গতিশীল হওয়ার কারণে পেছনের দিকে যে বেঁকে যাওয়া আর কি, তো এখানে আসলে স্থিতি জড়তার কারণে কিছুই হয় না, এখানে বেসিক্যালি এই আমাদের স্পন্দিত হয় দুইটা কারণে, প্রত্যয়ন আর গতি জড়তা। আর হচ্ছে পরেরটাতে চলে যায়, পরেরটাতে কি কি দিছে দেখো, আমাদের হচ্ছে 3 সেকেন্ড পর্যায়কাল বিশিষ্ট সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতি সমীকরণ হচ্ছে কত, y সমান tan sin কত পাই t/15 প্লাস ডেল্টা। ওকে, কণাটির কৌণিক কম্পাঙ্ক কত, তা আমাদের ফর্মুলাটা আমরা কি বলছিলাম, এই এবার সরল স্পন্দন গতির ক্ষেত্রে ফর্মুলাটা ছিল y সমান বা x সমানও লিখে যেভাবে লিখে, তো এটা কি y সমান a sin ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক যাই বলো তুমি, আর এটা তো টি দিয়ে টাইম বোঝাচ্ছে, আমাদের এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি আদি দশা। তা আমাদের আদি দশা দেওয়া আছে, ডেল্টা দেওয়া নাই, এটা আননোন, কিন্তু আমাদের যে ওমেগাটা কিন্তু জানা আছে, এই টি এর পাশে যেটাই থাকবে সেটা ওমেগা, তো ওমেগার মান কত π/15।
ওমেগা সমান হচ্ছে কত π/15। এখান থেকে কি বের করতে হবে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা এটাতে দেওয়া আছে, চাইছে এটাই কৌণিক কম্পাঙ্কটা ওমেগা রেডি। ওকে তাহলে এখন হচ্ছে 5/15। তার হচ্ছে কণার সর্বোচ্চ বেগ। ওকে কণার সর্বোচ্চ বেগের ফর্মুলাটা কি আমাদের বেসিক্যালি বেগের ফর্মুলাটা আগে মাথায় আনি। বেগ সমান হচ্ছে ওমেগা √a² - x²। তো এখানে আছে আমাদের ওমেগার ভ্যালু অলরেডি আগেরবার বের করা হয়ে গেছে a²। এখন যখন ম্যাক্সিমাম বলবে Vmax সমান কি হবে ওমেগা ইন্টু a, কারণ কি x তখন 0 হয়। কারণ তোমরা যদি নিজেরাই দেখো একটা পেন্ডুলাম এদিক থেকে এদিকে ফ্লাকচুয়েট করবে, তখন হচ্ছে সবচেয়ে বেশি গতি থাকে কোথায় এই জায়গাটা মাঝখানে, দ্যাট মিনস সাম্যাবস্থানে। তার মানে সাম্যাবস্থান থেকে এদিকেও না এদিকেও না, দ্যাট মিনস এক্স এর মান এক্স হচ্ছে সাম্যাবস্থান থেকে কত ডানে বা কত বামে। এটা এই একটা দোলনা যখন এদিক থেকে নিচে নামে তখন সবচেয়ে বেশি স্পিডে থাকে, আবার যখন এদিক উঠে সবচেয়ে কমে যায়। তার মানে সর্বোচ্চ বেগ এখানে পাওয়া যায় কখন যখন সেই সাম্যাবস্থানে এসে পৌঁছায়। সেই জন্য x সমান 0 বসে ওমেগা ইন্টু √a², এটা 0, তাহলে ওমেগা a। তাহলে আমাদের এই যে এখানে আমাদের কি পাইছিলাম একটু দেখো, আমাদের এখানে কি tan আর a এই দুটো সেম জায়গায় পড়ছে না, তাহলে a এর মান হচ্ছে 10। তাহলে আমাদের হচ্ছে π/15 ইন্টু 10, তার মানে হচ্ছে কত, এটা ক্যালকুলেটর যদি হিসাব করো তাহলে আমাদের আসতেছে কত 10/15 ইন্টু কত শিফট দিলাম, তাহলে আসতেছে কত 2.09 দ্যাট মিনস খ। এবার আমাদের হচ্ছে পরের পার্ট, একটু মুছে ফেলে হালকা করে। পরের পার্টটা দেখো, নিচের চিত্র দুটিতে 1 কেজি ভর এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষমদণ্ড এবি লম্বগামী অক্ষ XY এর সাপেক্ষে ঘুরছে। ওকে দেখো আমাদের হচ্ছে ফার্স্ট চিত্রটার দিকে যদি দেখি একটা এবি দণ্ড যার ভর 1 কেজি এবং যার দৈর্ঘ্য 1 মিটার। সেম এখানেও 1 কেজি ভর 1 মিটার দৈর্ঘ্য, বাট দুটো চিত্রের পার্থক্য কি দেখো, এইখানে যার সাপেক্ষে ঘুরতেছে সে একদম কোনায় আছে, এই যে XY, আর এইখানে যার সাপেক্ষে ঘুরতেছে সে কোথায় আছে, মাঝখানে আছে। তাহলে আমাদের কি বলছে, দণ্ডের এই চিত্র 1 ও 2 উল্লেখিত দণ্ডের জড়তার ভ্রামক দ্বয়ের অনুপাত হলো, তাহলে আমাদের ফার্স্ট অফ অল জড়তার ভ্রামক যখন কি হবে সাইড দিয়ে যাবে, আমরা এখানে আইএস লিখি, ঠিক আছে। আইএস মানে কি আমাদের যার সাপেক্ষে ঘুরতেছে সেটা একদম সাইডে পড়ছে। তাহলে এইটা ছিল হচ্ছে, তো এটাটা হচ্ছে আইএস সমান হচ্ছে ml²/3, আর যদি মাঝখান দিয়ে যায় IM মিডল দিয়ে চলে যায় এক্সিস্টটা, তাহলে সেটা হচ্ছে কত ml²/12। তো এদের রেশিওটা কত হবে, আমাদের মানও বসানোর দরকার নাই, IS/IM সমান হচ্ছে কত আমাদের ml²/3 ml²/12। তো এখন এটা পুরোটা কাটা, এটা পুরোটা কাটা, তো এখানে হচ্ছে কত 1/3/1/12। এখানে কাটো, উভয় পাশে কত কমন 3 দিয়ে কাটতেছি, তাহলে 1/3 দ্বারা উভয় পাশকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের কত হচ্ছে এটা হচ্ছে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে 1/4। এখন পূর্ণ সংখ্যা নিতে গেলে আবার 4 দ্বারা মাল্টিপ্লাই করি, সবচেয়ে সহজ উপায় ছিল সবগুলোকে 12 দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের হচ্ছে 4:1। তাহলে আমাদের কত আসতেছে 4:1। চিত্র 1 আর চিত্র 2 এটা ঠিক রাখবা সিরিয়ালটা, কারণ এখানে 1:4 আছে 4:1 আছে। ফার্স্ট হচ্ছে আমাদের সাইডেরটা, পরে হচ্ছে এমএরটা। ওকে এবার হচ্ছে 21 নম্বরটা দেখো, 21 নম্বরে কি বলছে, আমাদের হচ্ছে দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধের মান নির্ণয় করো। তাহলে চিত্র 1 এর, তাহলে একটা জিনিস খেয়াল করো, চিত্র 1 এর জন্য ফর্মুলা কি ছিল ml²/3। তো চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করার জন্য কি ধরতে হয় m/k², স্ট্যান্ডার্ড ফরম্যাটে কনভার্ট করতে হয়। তো উভয় পাশে mm কেটে দাও, তাহলে আমাদের কি হচ্ছে k সমান l/√3। তো এখন আমাদের l এর মান বসায় দাও 1 মিটার /√3, তাহলে 1/√3, আনসার হচ্ছে খ। দেখো আমাদের 22 নাম্বারটা হচ্ছে কি, একটা বলকে তুমি কি করতেছো ঘুরাচ্ছ সেন্টারের সাপেক্ষে, এখন তার কেন্দ্রমুখী একটা ফোর্স কাজ করতেছে না, FC কেন্দ্রমুখী ফোর্স। খেয়াল করেছেন কেন্দ্রমুখী ফোর্সটা এদিক দিয়ে কাজ করলেও বস্তুটা কি কোনোভাবে মুভ করতেছে না। তাহলে আমরা দেখতেছি এই বলটার উপর প্রতিনিয়ত কি হচ্ছে কেন্দ্রমুখী বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু বলটার কোনো রকম যেদিকে ফোর্স সেদিক বরাবর কোনো সরণ হচ্ছে না। তাহলে কাজ কি হবে,
ডাব্লিউসি কেন্দ্রমুখী কাজ সমান হচ্ছে কত, কেন্দ্রমুখী ফোর্স ইন্টু কেন্দ্রমুখী অর্থাৎ যেই দিকে ফোর্সটা কাজ করতেছে সেদিক বরাবর সরণের মান কি এস। এখন কি হবে, এফসির মান যায় আনো না কেন আলটিমেটলি ওই যে দিক বরাবর ফোর্স কাজ করছে সেদিক বরাবর সরণ কি জিরো, জিরো। আমাদের 22 মানটা হচ্ছে কত, জিরো। তো এখন আমাদের হচ্ছে পরেরটাতে যাই। পরেরটা কি বলছে, ক্ষমতার একক, খুবই ইজি। ক্ষমতা আসে কিভাবে, পি সমান হচ্ছে আমাদের ডাব্লিউ বাই টি, তার মানে হচ্ছে কত, জুল পার সেকেন্ড। তো এখন আমাদেরকে এটা আরো ভাঙছে, একটা হচ্ছে ওয়াট, ক্ষমতাটা ডিরেক্ট একটা ওয়াট হয়, আরেকটা হচ্ছে কত, জুল পার সেকেন্ড আর আর্টস পার সেকেন্ড, এটাও হইতে পারে 1 2 3। কারণ হচ্ছে অ্যাটমিক পর্যায়ে যখন কি কাজ বা শক্তিকে হিসাব করা হয় তখন জুলের জায়গায় তুমি আর্টস এককে কনভার্ট করতে পারবা, আর্ক, সরি এটা আর্ক বলে, ওই জুলের জায়গায় আর্ক বসাইতে পারবা, তো বাকি সব সেম 1 2 3। তারপর আমাদের হচ্ছে একটি ট্রেন 100 কেজি ভরের একটি ব্লককে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে তুলছে, ট্রেনটির ক্ষমতা। তো এখন দেখো ক্ষমতার ম্যাথ যখন তোমাকে একটা সমবেগের মাধ্যমে করতে বলবে, মানে একটা বস্তুকে কি করা হচ্ছে এদিকে বা এদিকে মুভ করানো হচ্ছে, যেদিকে মুভ করা হোক না কেন, হ্যাঁ, তো আমাদের এক্ষেত্রে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, পি সমান হচ্ছে এফ ইন্টু ভি। এখন দেখো, এখন এফ কোথায় পাবো, বস্তুটার উপর কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে এফ। এখন যদি সেটা গাড়ির ম্যাথ হইতো তাহলে আমাকে বলতো যে গাড়িটার উপর এত ফোর্স অ্যাপ্লাই করতেছে, তার ইঞ্জিনটা বা গাড়িটার ভিতরে এই পরিমাণ ফোর্স ক্রিয়েট করার কারণে গাড়িটা সামনের দিকে যাচ্ছে, তখন ওই যে গাড়ির নিজস্ব ফোর্স সেটা আমরা এখানে বসাইতাম, ঠিক আছে, আর গাড়িটা যে সমবেগে যাচ্ছে সেটা এখানে বসাইতাম। কিন্তু যখন বস্তুটাকে উপরের দিকে তোলা হবে, কত সমবেগে সেটা বলে দিছে, বাট বস্তুটাকে কত ফোর্সে উপরে তোলা হচ্ছে সেটাকে বলছে, বলে না। বাট আমরা জানি সেটা হচ্ছে বস্তুকে যখন উপরের দিকে তোলা হয় তার উপর অল টাইম একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে তার ওজনটা। তাহলে ওজনটা কত হচ্ছে, কারণ এই ক্রেনটাকে তোলার জন্য তার ওজনটাকে তো ট্যাকেল দিতে হচ্ছে, এই ওজনটার বিরুদ্ধে কাজটা করা লাগতেছে। তাহলে আমাদের কি হবে, পি সমান এফ এর মান হচ্ছে এম জি ইন্টু ভি। তাহলে বসাই দাও 100 ইন্টু 9.8 ইন্টু ভি এর মান কত, 0.1। তো এখান থেকে আসতেছে 0.1 আর 100 গুণ করলে হচ্ছে 10, 10 ইন্টু 9.8 সমান হচ্ছে কত, 98। তাহলে আমাদের চলে আসছে কত, 98 ওয়াট। এখন দেখো 25 নাম্বারটা হচ্ছে আমাদের কি, ভি। তা আমাদের হচ্ছে মহাকর্ষীয় বিভবের একক কত, দ্যাট মিনস ভি সমান, ফর্মুলাটা আমরা জানি জিএম বাই আর, আর ঠিক আছে। এখন আমাদের মুখস্থ থাকলে তো ভালো, না থাকলে আমরা কি করতে পারি, দেখো জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু এদিক দিয়ে নিচে লিখতে পারতেছি এম ইন্টু আর, কারণ এটা আমরা অলরেডি বাড়তি আনছি, নিচে একটা আর বাড়তি আনছি, উপরে একটা এম বাড়তি আনছি, এটাকে নিউট্রাল করছি। তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইন্টু আর ডিভাইডেড বাই কি হচ্ছে এম না। তাহলে দেখো এফ ইন্টু আর মানে এফ এস মানে ফোর্স ইন্টু দূরত্ব, এটার এককটাকে ডিরেক্ট কি লেখা যায়, কাজ, দ্যাট মিনস কি জুল, আর নিচের এটা হচ্ছে কি কেজি, দ্যাট মিনস কি হচ্ছে জুল পার কেজি। আমাদের আনসার হচ্ছে তাহলে কত, গ নাম্বারটা।